আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ট্যুরিস্ট ভিসায় জাপানে আসতে গেলে আপনার কী কী ডকুমেন্টস লাগবে এবং জাপানে যদি আপনার কেউ পরিচিত থাকে, মানে আপনার কোনো রিলেটিভ থাকে, গ্যারান্টার থাকে, তাদের ক্ষেত্রে কী কী ফ্যাসিলিটি রয়েছে সেটাও বলবো। এবং ট্যুরিস্ট ভিসায় এই মিস্টেকটা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি কখনো জাপানে এন্ট্রি নেওয়ার পর জাপানে প্রবেশ করতে পারবেন না, সেটা বলবো ভিডিওর শেষে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি করেছেন মোস্ট ওয়েলকাম। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করতে গেলে আপনার মূলত 9টি ডকুমেন্ট লাগবে এবং এই 9টি ডকুমেন্টের ভিতর প্রথমটি হচ্ছে আপনার 1 নম্বরে, যেটা সেটা হলো আপনার অ্যাপ্লিকেশন ফর্ম। সেটা আপনি ওয়েবসাইট থেকেও কালেকশন করতে পারবেন। তো 2 নম্বরে হলো আপনার ভ্যালিড পাসপোর্ট। তা আপনার যদি একটা পাসপোর্ট থাকে তাহলে কিন্তু আপনি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং 3 নম্বরে আপনার যদি ওল্ড কোনো পাসপোর্ট থাকে সেটাও কিন্তু জমা দিতে হবে। তো 4 নম্বরে হলো আপনার 2 কপি ছবি লাগবে এবং এই 2 কপি ছবির সাইজ কীরকম হবে সেটা অ্যাপ্লিকেশন ফর্মে যে আপনি ছবিটি বসাবেন সেখানে কিন্তু যে সাইজ দেওয়া হচ্ছে সে অনুযায়ী আপনার এটা প্রিন্ট করতে হবে। এবং আপনি যদি জেনে না থাকেন, স্টুডিওতে যে কাজ করে উনি অবশ্যই জানে জাপানের ছবির মাপ কত, সেই অনুযায়ী কিন্তু সেই 2টা ছবি আপনাকে প্রিন্ট করে দিয়ে দেবে। 5 নম্বরে আপনার যেটা লাগবে সেটা হলো এয়ারলাইন বুকিং স্লিপ। এটা কিন্তু 1 ওয়ে হলে চলবে না, আপনাকে এটা 2 ওয়ে অবশ্যই লাগবে। কারণ আপনি জাপানে আসবেন ট্যুরিস্ট হিসাবে, এখান থেকে আপনি ট্যুরিস্ট হিসেবে আপনি একটা নির্দিষ্ট সময় থাকার পর কিন্তু আবার কিন্তু কান্ট্রিতে ব্যাক করবেন। অবশ্যই রাউন্ড ওয়ের এখানে আপনার কিন্তু টিকিট লাগবে। তো 6 নম্বরে আপনার যেটা লাগবে সেটা হলো যে আপনার এখানে যে হোটেলে স্টে করবেন সেই হোটেল এয়ারলাইন বুকিং স্লিপ কিন্তু আপনার কিন্তু মাস্ট বি লাগবে। এখন আপনার যদি গ্রান্টার থাকে সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা, তাহলে তো আপনার হোটেল বুকিং স্লিপ লাগতেছে না। 7 নম্বরে যেটা লাগবে সেটা হলো ইনভাইটেশন লেটার। যদি আপনার জাপানে গ্রান্টার থাকে এবং এই মর্মে আপনি একটা লেটার জাপান থেকে রিসিভ করবেন যে আপনার কোনো কিছু একটা হতে পারে ভাই বোন কিংবা অন্য কোনো কিছু, উনি একটা আপনাকে ইনভাইটেশন লেটার বাংলাদেশে কিংবা যে কোনো দেশে সেন্ড করছে, সেটার কিন্তু কপিটা অবশ্যই লাগবে। তো 8 নম্বরে যে ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে যে মানে আপনার জাপানে যে গ্রান্টার রয়েছে তার সাথে আপনার সম্পর্কটা কী, এবং এই মর্মে একটা গ্রান্টারের একটা সার্টিফিকেট আপনাকে কিন্তু লাগবে, মাস্ট বি। গ্রান্টারের যে সার্টিফিকেটটা এটা লাগবে যদি আপনার গ্রান্টার থেকে থাকে তাহলে। আর যদি আপনার জাপানে কেউ পরিচিত গ্রান্টার যদি আপনার যদি না থাকে, কেউ যদি গ্রান্টার না হয়, তাহলে আপনার কিন্তু এটা লাগবে না। 9 নম্বরে যেটা সেটা হলো ডকুমেন্ট সার্টিফাইং ফিনান্সিয়াল ক্যাপাবিলিটিস। এখানে অ্যাপ্লিকেন্ট যদি নিজে ট্রাভেল করে সেক্ষেত্রে কিন্তু এটা লাগবে। এবং আপনার যদি কোনো ট্যাক্স সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু সেটাও আপনাকে দিতে হবে, না থাকলে সমস্যা নেই। এবং আরেকটা জিনিস লাগবে সেটা হলো আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে। এটা হলো জাপানে যদি আপনার কোনো গ্রান্টার না থাকে তাহলে কিন্তু আপনার এই জিনিসগুলো কিন্তু লাগতেছে। জাপানে যদি থেকে থাকে আপনার গ্রান্টার, আর যদি আপনার এখানে যে আপনি ট্রাভেল করবেন এই সময় যে এক্সপেন্সটা এটা যদি বহন করে আপনার গ্রান্টার, তাহলে আপনার গ্রান্টারের কী কী লাগবে সেগুলো এখন কথা বলবো। তো প্রথমত যেটা লাগবে সেটা হলো আপনার গ্যারান্টি লেটার লাগবে। দ্বিতীয়ত হলো আপনার গ্রান্টারের যে ব্যাংক স্টেটমেন্ট রয়েছে সেটা, এবং উনি যে ট্যাক্স প্রদান করে সেই ট্যাক্স সার্টিফিকেট অবশ্যই লাগবে। এবং আপনার গ্রান্টারের ট্যাক্স সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট এবং ব্যাংক স্টেটমেন্ট, এই 3টা জিনিসের ভিতর যে কোনো একটা হলেই হবে। তো আরেকটা জিনিস লাগবে, আপনার গ্রান্টার যে জাপানের বাসিন্দা, এখানকার যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে মানে এনআইডি কার্ড, সেই এনআইডি কার্ড এবং গ্রান্টারের পাসপোর্ট কপিটা এটা লাগবে। এখন বলি, যেটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে যেটা আসলে আপনি যদি না জানেন আর এই মিস্টেকটা যদি করেন তাহলে কিন্তু আপনি ইমিগ্রেশন ক্রস করে জাপানে এন্ট্রি নিতে পারবেন না। সেখান থেকে আপনাকে আবার কিন্তু যে দেশ থেকে এসেছেন সে দেশে কিন্তু আপনাকে ফেরত যেতে হবে। এটার কারণটা মূলত বলি, তো প্রায় 1.5 বছর আগের কথা, আমি যখন আগের সিটিতে ছিলাম সেখানে আমাদের এক ফ্রেন্ড, সে কিন্তু কোরিয়াতে থাকে এবং কোরিয়া থেকে সে কিন্তু জাপানে আসার ট্যুরিস্ট ভিসায় একটা প্ল্যানিং করে এবং কিন্তু অলরেডি চলে আসে। তো এখানে মানে দেখাইছে যে এখানে আমার ফ্রেন্ড থাকে, তো ফ্রেন্ডের অ্যাড্রেস, বাসার অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু দেওয়া আছে। এবং মানে এখানে একটা জিনিস অমিল ছিল, সেটা হলো যে এখানে আমার ফ্রেন্ডকে বলছে যে এখানে যত কিছু এগুলো সে ঘুরে দেখাবে, এই দিনগুলো সে এখানে ফিরে আসে। এবং ইমিগ্রেশন থেকে আমার বন্ধুকে যখন কল করা হয়েছে, কল করে যখন বলা হয়েছে সে কি আপনার বাসায় থাকবে, সে বলছে হ্যাঁ থাকবে। এবং বলছে যে মানে আপনি কি তাকে জাপান ঘুরে দেখাবেন। তারপর জানতে চাইছে যে আপনার অফডে কবে। তো অফডের কথা যখন বলছে, ও বলছে একরকম কথা, এ বলছে আরেক রকম কথা, মানে দুইজনের কথা মিল না হওয়ার কারণে একটা ইমিগ্রেশন থেকে কিন্তু একটা সন্দেহ করার কারণে তখন কিন্তু ওকে আর জাপানে এন্ট্রি নিতে দেয়নি, আবার ওখান থেকে কিন্তু কোরিয়া কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এই জন্য যদি আপনার এখানে যদি ফ্রেন্ড থাকে তাহলে কিন্তু আগে কিন্তু আপনার কথাবার্তা এক করে নিতে হবে, যাতে কিন্তু পরে কিন্তু কথার কোনো উল্টাপাল্টা না হয়। উল্টাপাল্টা হলে কিন্তু আপনি কিন্তু এন্ট্রি নিতে পারবেন না। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্টস এন্ড শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।